solve graphically the following linear programming problem. নিম্নলিখিত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা গ্রাফের সাহায্যে বা লৈখিক পদ্ধতিতে লৈখিক লেখচিত্র লেখ থেকে লৈখিক পদ্ধতিতে আমরা সমাধান করতে চাই। সলিউশনটা দেখুন। The given LPP is z maximize equal to 3x plus 2y subject to the condition minus twice x plus 3y is less than equal 9, 3x minus twice y is less than equal 20, xy greater than equal 0. আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যদি গ্রাফের সাহায্যে আপনি কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে চান, সর্বপ্রথম কাজ হবে ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়ালে কনভার্ট করা। মাইনাস টুয়াইস এক্স প্লাস 3y ইকুয়াল টু 9, 3x minus twice y equal to minus 20. আপনারা জানেন এগুলো এখন ইকুয়েশন একঘাতি, এই জন্য সরল রেখার সমীকরণ সমমাত্রিক নয়, সরল রেখা দ্বয় মূল বিন্দুগামী না। আর এগুলো হচ্ছে ইনইকুয়ালিটি এক একটা এলাকা রিপ্রেজেন্ট করে, কতগুলা বিন্দুর এলাকা রিপ্রেজেন্ট করে, যে বিন্দুগুলা এই অসমতাগুলাকে স্যাটিসফাই করবে। ভাই এইটাকে লেখা যায় x ডিভাইডেড বাই মাইনাস 9 ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1, আর এটাকে লেখা যায় x ডিভাইডেড বাই মাইনাস 20 ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1। এটার দিলাম কত নম্বর? 2 নম্বর। আমরা প্রথমে এই দুটা সরল রেখা ড্র করব। এটা হচ্ছে x অক্ষ, আর এটি হচ্ছে আমাদের y অক্ষ। দিস ইজ অরিজিন। এদিকে তাকাও, ওখানে আলো পড়বে মনে হয়, বোঝা যায়? তাহলে 1 নাম্বার সরল রেখাটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x অক্ষ থেকে 9/2 একক, তার মানে 4.5 একক ঋণাত্মক অংশ খণ্ডন করে, আর y অক্ষ থেকে 3 একক ধনাত্মক অংশ খণ্ডন করে। তো 1 একক, 2 একক, 3 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক এখানেই হবে। এটি হচ্ছে আমাদের 1 নাম্বার সরল রেখাটি। এটি হচ্ছে আমাদের 1 নাম্বার সরল রেখাটি, দেখা যাচ্ছে। 2 নম্বর সরল রেখাটা এমন একটা সরল রেখা যেটা x অক্ষ থেকে 20/3, তার মানে 7 থেকে একটু কম ঋণাত্মক অংশ খণ্ডন করে, আর y অক্ষ থেকে 10 একক ধনাত্মক অংশ খণ্ডন করে। 4, 5, 6, 7 এখানে হবে ধরেন, আর y অক্ষ থেকে 10 একক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের সরল রেখাটা এভাবে হবে, ঠিক আছে?
এটার দিলাম আমরা কত নম্বর? 2 নম্বর। একটু পর্যন্ত কার কোনো আপত্তি? এখানে কিন্তু এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলেছে। আমাদের প্রশ্নে ইকুয়ালিটি দেওয়া ছিল না, আমাদের প্রশ্নের মধ্যে ইনইকুয়ালিটি দেওয়া ছিল। ইনইকুয়ালিটি মানে হচ্ছে একটা এলাকা, ওই এলাকা নির্ধারণের জন্য আমার বাউন্ডারি দরকার। বাউন্ডারি ড্র করার জন্য ইনইকুয়ালিটিকে মূলত ইকুয়ালিটিতে কনভার্ট করা হয়েছে, এই যে বাউন্ডারি। তো এই দুটা সরল রেখা ফার্স্ট কোয়াড্রেন্টটাকে 3টা এলাকায় বিভক্ত করেছে। এটা একটা এলাকা, এটা একটা এলাকা, এটা একটা এলাকা, 3টা এলাকায় বিভক্ত করেছে। এখন আমরা এলাকা নির্ধারণ করব। এলাকা নির্ধারণের জন্য আমাদের এই সরল রেখাগুলোর ডাইরেকশন দরকার, মানে এই সরল রেখার কোন দিকে বা বামে নাকি ডানে এলাকাটা মানে অবস্থান করছে, সেটা এখন আমাদের নির্ধারণের জন্য আমার ডাইরেকশন দরকার। প্রথমে আমরা 1 নম্বর সরল রেখার উপরে হাজার হাজার যে কোটি কোটি বিন্দু আছে, আমরা ওই বিন্দুটা না ধরে তার ডান পাশে অথবা বাম পাশেও তো হাজার হাজার বিন্দু আছে, আমরা হয় বাম পাশে অথবা ডান পাশের যে কোনো একটা বিন্দু ধরে নেব। আমি সহজ বিন্দুটা ধরে নিচ্ছি, মূল বিন্দু। কিন্তু ওই সরল রেখার উপর থেকে আপনি বিন্দু ধরতে পারবেন না। দেখেন, আমরা ওই বিন্দু দিয়ে এখন টেস্ট করব। ওই বিন্দুটা ওই 1 নম্বর সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে বসান। x এর মান 0, y এর মান 0 ইজ লেস দেন 9, সত্য না? তাহলে এই সরল রেখার যে পাশ থেকে বিন্দুটা নেওয়ার পরে 1 নম্বর সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটি সত্য হলো, তাহলে ওই 1 নম্বর সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকেই হবে। আর যদি স্যাটিসফাই না হতো তার বিপরীত দিকেই হতো ডাইরেকশনটা। ঠিক একইভাবে আমরা 2 নম্বর সরল রেখার উপর থেকে কোনো বিন্দু ধরবো না, হয় বামে অথবা ডান পাশ থেকে যে কোনো একটা বিন্দু ধরবো। আমরা ডান পাশের আবার সহজ বিন্দুটা ধরে নিচ্ছি। 0 0 বিন্দুটা 2 নম্বর সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে আপনি বসান। এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তাহলে যে পাশ থেকে এই 2 নম্বর সরল রেখার যে পাশ থেকে একটা বিন্দু নিয়ে আমরা টেস্ট করলাম, ওই সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটি মিথ্যা, তাহলে ওই সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকে না হইয়া বিপরীতমুখী হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর এলাকা, এটা 2 নম্বর এলাকা, এটা 3 নম্বর এলাকা। এগুলো আবার তোমরা পরীক্ষার হলে দিও না, 1 2 3, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য। সলভ মানে হচ্ছে সমাধান করা, সমাধান। তার মানে সলিউশন বের করতে হবে, তার মানে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে। আন্ডার দ্য কন্ডিশন এই অবজেক্টিভ ফাংশন জেড এর মানটা ম্যাক্সিমাম হতে হবে। এখন সলিউশন হচ্ছে এক্স ওয়াই এর সেই সকল মান যে সকল মানগুলি আমার এই দুটা ইনইকুয়ালিটিকে সিমিলটেনাসলি মানে একসাথে যুগপৎভাবে স্যাটিসফাই করতে হবে, এবং সেই মানগুলি এখানে বসালে জেড এর মান ম্যাক্সিমাম হতে হবে। এখন দেখা যাক এই এলাকাতে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না 1 নম্বর এলাকাতে, এই বিন্দুগুলি 1 নম্বরের অনুকূল অবস্থান করছে। তার মানে এই বিন্দুগুলা 1 নম্বর, এই যে 1 নম্বরের ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করেছে, বাট 2 নম্বরের বিপরীত দিকে না, তাহলে 2 নম্বরকে স্যাটিসফাই করে না। তাহলে এই এলাকার বিন্দুগুলা গ্রহণযোগ্য নয়। এবার এই এলাকাতে আসুন, 2 নম্বর এলাকা।
এই এলাকাতে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে। এই বিন্দুগুলা 1 নাম্বার সরল রেখার প্রতিকূল অবস্থান করছে, 2 নম্বরেরও প্রতিকূল অবস্থান করছে, বিপরীত দিকে অবস্থান করছে। তার মানে এই বিন্দুগুলা দুটার মধ্যে একটাকেও স্যাটিসফাই করে না। তাহলে বিন্দু আমরা সলিউশন পাচ্ছি না। তো এবার একটু এখানে আসুন। এই এলাকাতে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা 2 নম্বরের অনুকূল অবস্থান করছে। তার মানে 2 নম্বর ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, বাট 1 নম্বরের বিপরীত দিকে অবস্থান করছে, তাহলে 1 নম্বরকে স্যাটিসফাই করে না। তার মানে বিন্দুগুলা উভয়টাকে স্যাটিসফাই করে না, 2 নম্বরকে স্যাটিসফাই করে, 1 নম্বরকে করে না, মানে একসাথে দুইটাকে স্যাটিসফাই করে না, সেটা বলতেছে। তাহলে আপনি এখানে কোনো সলিউশনের স্পেস পাচ্ছেন না, মানে এখানে আপনি কোনো রিজিয়ন পাচ্ছেন না, ফেসিবল রিজিয়ন পাচ্ছেন না। বুঝতে পারছেন? Here there is no feasible region. এখানে কোনো ফেসিবল রিজিয়ন নাই, তার মানে সলিউশন পাওয়া যাবে। So the solution does not exist. ক্লিয়ার? হ্যাঁ, আজকে আরেকটা অঙ্ক দেখালাম, তুলেন। আবার ওগুলা কি, ওগুলো কালকের গুলা না, হাইতান্ন এগুলোর জন্য আলাদা টাকা লাগবে। যদি আমার জানো যদি রিকোয়েস্ট করে, তারপরে আমি জানুকে বলতে বলো। ভাই বুঝতে পারছেন? তাহলে আমরা এখন নতুন স্টাইলের অঙ্কতে যাচ্ছি। গত ক্লাসে আমরা 2 স্টাইলের অঙ্ক শিখেছি, আজকে আরেকটা অঙ্ক শিখলাম, এইটা আরেকটা স্টাইল। এখন একটা অঙ্কের মধ্যে আরো 2টা স্টাইল শিখব। আমি এটাকে গ্রেটার দেন ইকুয়াল বানিয়ে নিলাম। আগে লেস দেন ইকুয়াল ছিল না, গ্রেটার দেন ইকুয়াল বানিয়ে নিলাম, বাকি সব ঠিক আছে। তার মানে 1 নম্বরের ডাইরেকশনটা চেঞ্জ বলবো না, মানে আমাকে নতুন করে চিন্তার মধ্যে আনা লাগবে। 1 নম্বর সরল রেখার উপর থেকে আপনার কোনো বিন্দু না ধরে বাম পাশ অথবা ডান পাশ থেকে যে কোনো একটা বিন্দু ধরবেন। সহজ বিন্দুটা ধরে আমরা একটু টেস্ট করে দেখি 1 নম্বরের ইনইকুয়ালিটি স্যাটিসফাই হচ্ছে কিনা। হচ্ছে? তাহলে 1 নম্বর সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকে না হইয়া তার বিপরীত দিকেই হবে। আমাদের এই 2টা সরল রেখা টোটাল ফার্স্ট কোয়াড্রেন্টকে দেখতে পাচ্ছেন, ফার্স্ট কোয়াড্রেন্ট 3টা এলাকায় বিভক্ত করেছে। দেখি এলাকার নাম দিই, 1, 2, 3। এবার 2 নম্বর আসেন। এই বিন্দুগুলা 1 নম্বরকে স্যাটিসফাই করে, বাট 2 নম্বরের প্রতিকূল অবস্থান করে বলেই 2 নম্বরকে স্যাটিসফাই করে না। তাহলে উভয়টাকে স্যাটিসফাই করে না একসাথে, তাহলে এই এলাকার বিন্দুগুলা গ্রহণযোগ্য না। এবার 3 নম্বর আসুন। এই এলাকাতে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, এই বিন্দুগুলা 2 নম্বরকেও স্যাটিসফাই করে, 1 নম্বরকেও স্যাটিসফাই করে, 2 নম্বরের অনুকূলে 1 নম্বরেরও অনুকূলে, তাহলে এই এলাকাটা গ্রহণযোগ্য। বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক 0, 10, 0, 10। খুব মনোযোগ দিবেন, এখন গ্রামার শেখাচ্ছি, খুব মনোযোগ দিবেন। এখানে তাহলে এই বিন্দুটা কত বিন্দু হইতে পারে? কথার কথা, এই বিন্দুটা হতে পারে 11 না? এই দুই বিন্দুতে আমরা একটু জেড এর মান একটু বের করব। অ্যাট দ্য পয়েন্ট 0, 10, জেড ইকুয়াল টু, আপনি এই মান এখানে বসালে আপনি 20 পাচ্ছেন না? আবার অ্যাট দ্য পয়েন্ট 111, তাহলে জেড ইকুয়াল টু কত পাচ্ছেন এখানে বসালে? 22 আর 25। তাহলে এটা বড় না? জেড এর মান ম্যাক্সিমাম বলেছে। তাহলে যত আপনি উপরের দিকে আসবেন, অর্থাৎ এই দিকে যাবেন, তত আপনি জেড এর মান বাড়তে থাকবে। এখন জেড এর কোন মানটা আমি নেব? কারণ এখানে তো কোনো বাউন্ডারি নেই। বাউন্ডারি আছে? বাউন্ডারি নেই। বুঝতে পারছেন? এটা কক্সবাজার সমুদ্র সৈকত, এটা বঙ্গোপসাগর, ওখানে কোনো বাউন্ডারি নেই। তাহলে দেখা যাচ্ছে, আমি দুইটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে দেখালাম, যত এদিকে যাচ্ছেন জেড এর মান তত বাড়তে থাকছে, জেড এর মান তত ম্যাক্সিমাইজ হতে থাকতেছে। তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ম্যাক্সিমাইজেশন ভ্যালু আমরা পাচ্ছি না, মানে ম্যাক্সিমাইজ কোনো ভ্যালু পাচ্ছি না। বুঝতে পারছেন? এক্ষেত্রে আমাদের যে সলিউশনটা হবে সেটা হচ্ছে আনবাউন্ডেড সলিউশন। আনবাউন্ডেড মানে কি? থামবে না। অর্থাৎ কোন একটা রিজিয়ন যদি খোলা অবস্থায় থাকে, খোলা অবস্থায় কোন একটা রিজিয়ন যদি খোলা অবস্থায় থাকে, এখানে কি বাউন্ডারি আছে? খোলা অবস্থায় গত ক্লাসে বাউন্ডারিগুলো রিজিয়নটা বদ্ধ ছিল, এটা বাউন্ডেড ছিল, ওইদিকে বাউন্ডারি নাই। এই গ্রামার শেখাচ্ছি, কি লিখেন আপনি? কথা যেগুলো বলতে, যেগুলো শুনেন। কোন একটা রিজিয়ন যদি এরকম খোলা অবস্থা থাকে আর অবজেক্টিভ ফাংশন যদি ম্যাক্সিমাইজ হয়, এক্ষেত্রে সলিউশনটা হবে আনবাউন্ডেড সলিউশন। যত ওদিকে যাবেন জেড এর মান তত বাড়তে থাকবে। বুঝতে পারছেন? হিয়ার হচ্ছে, এখানে কথা আছে, হিয়ার the region is open and objective function is maximized, so the unbounded solution তাহলে কি দাঁড়ালো? এখানে রিজিয়নটা হচ্ছে আমাদের ওপেন, ফেসিবল রিজিয়নটা, এখানে ফেসিবল লিখেন। ফেসিবল রিজিয়নটা ওপেন আর অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ যদি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের আনবাউন্ডেড সলিউশন এক্সিস্ট। অর্থাৎ আপনি শুধুমাত্র একটা সলিউশন পাবেন না, আনবাউন্ডেড সলিউশন পাবেন। মিন হলে ওটাকে আমাকে বলার সুযোগটা দিতে হবে তো না? নোট, আমি যা বলছে না, এই জন্য গ্রামার শিখাচ্ছি। ইফ the feasible region is open and z is mean, zটা যদি মিনিমাইজ হয়, then there is no solution, তার কোনো সলিউশন নাই। আবার বলছি না, রাখেন রাখেন,
ফেসিবল রিজিয়ন, ও এখানে কথা আছে, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, এটা আগে তুলে নেন, তুলে নেন। তুলছেন? ওকে, তুলছেন? ওকে। এবার অবজেক্টিভ ফাংশন হচ্ছে মিনিমাইজ। ইফ the feasible region is open and z is minimized, then the unique solution exists. তার মানে সলিউশন বিদ্যমান থাকবে। অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজ হয়, এরকম রিজনটা যদি ওপেন হয়, তাহলে সলিউশন পাওয়া যাবে, সলিউশন এক্সিস্ট, এবং সেই সলিউশনটা ইউনিক হবে। তার মানে এক্স এর মান একটা, ওয়াই এর একটা হবে। সেটা কোথায় পাওয়া যাবে? সেটা হচ্ছে আমাদের ভার্টেক্সে পাওয়া যাবে, ভার্টেক্স। এখানে যদি একাধিক ভার্টেক্স থাকতো, একাধিক ভার্টেক্সে জেড এর মান বের করতাম, জেড এর যে মানটা ছোট মিনিমাইজ, ওই মানটাই নিতাম এবং তার করসপন্ডিং ওই পয়েন্টটাই নিতাম। ওই পয়েন্ট এক্স এবং ওয়াই এর মানে হচ্ছে আমাদের কি সলিউশন। তাহলে এখানে আছে তো একটা, তাই না? তাহলে হেয়ার at the point 0, 10 we have z equal to 20, which is minimum. বুঝতে পারছেন? তাহলে সুতরাং জেড এর মিনিমাইজ ভ্যালু হচ্ছে 20। কোন পয়েন্টে? এ পয়েন্টে। এ পয়েন্টে এক্স এর মান কত? 0, ওয়াই এর মান কত? 10। এটাই তো সলিউশন। Which is the required solution? ভাই, কার কোনো আপত্তি আছে? কার কোনো আপত্তি? তুলে নেন। তোলা শেষ? ওকে। তাহলে এই মুহূর্তে 3 স্টাইলে শিখেছি। আজকে 3 স্টাইল, গত ক্লাসে 2 স্টাইল, আজকে 3 স্টাইল। এখন আরেকটা স্টাইল শিখব। ধরে নিলাম এখানে ইকুয়াল আছে, ইকুয়াল, এখানে ইকুয়াল আছে, এটাকে নতুন করে আর ইকুয়াল লেখার দরকার নাই, এটাকে আবার রিপিট করে লিখলাম এই। তাহলে 2 নম্বরটা যেহেতু ইকুয়াল আছে, ইনইকুয়ালিটি নেই, ইকুয়াল মানে একটা সরল রেখা, তাহলে 2 নম্বরের কোনো এখানে কি থাকবে না, ডাইরেকশন থাকবে না। এরকম একটা অঙ্ক আসছিল, এই কারণেই করাচ্ছি। তাহলে আমাদের এই দুটা সরল রেখা টোটাল এলাকাকে 3টা এলাকায় বিভক্ত করেছে। এটা একটা, এটা একটা, এটা একটা, বুঝতে পারছেন? তাহলে 2 নম্বরে কোনো ডাইরেকশন নাই, তার মানে 2 নম্বরের উপরের বিন্দুগুলাই নিব আমরা, মানে 2 নম্বরের উপরের বিন্দুগুলার মধ্যে সলিউশন পাওয়া যাবে। দেখো, এই পাশের এলাকা 1 নম্বরের প্রতিকূলে 2 নম্বরের উপরে নয়, তাহলে এই বিন্দুগুলা গ্রহণযোগ্য না। এটা আরেকটা স্টাইল। কিন্তু এই এলাকার বিন্দুগুলা 1 নম্বরের অনুকূলে বা 2 নম্বরের উপরে না, তাহলে দুটাকে স্যাটিসফাই করে না, তাহলে এই এলাকাটাও গ্রহণযোগ্য না। এই এলাকার বিন্দুগুলি 1 নম্বরের অনুকূলে বা 2 নম্বরের উপরে না, তাহলে 3 নম্বরটাও
আমাদের গ্রহণযোগ্য নয়। দেখেন, 2 নম্বর সরল রেখার উপরের সকল বিন্দু, 2 নম্বর সরল রেখার উপরের সকল বিন্দু, 2 নম্বর সরল রেখার উপরের সকল বিন্দু 2 নম্বরকে স্যাটিসফাই করে এবং তারা 1 নম্বরের অনুকূল অবস্থান করছে। তাহলে 2 নম্বর সরল রেখার উপরের সকল বিন্দু যারা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে তারাই হচ্ছে আমাদের সলিউশন। ওখানে সলিউশন পাওয়া যাবে। বুঝতে পারছেন? আবার ম্যাক্সিমাইজে চলে যাই। আবার ম্যাক্সিমাইজে চলে গেলাম। এখানে কিছু কথাবার্তা আছে, এখানে কিছু কথাবার্তা আছে। এটা দিয়ে মুছছিলাম। তাহলে আবার দেখুন, এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না ভাই? হ্যাঁ, তাহলে এই বিন্দুতে জেডের মান কত পাচ্ছেন? 20। এখানে কত পাইছিলেন? এখানে অর্থাৎ যত যাবেন তত জেডের মান বাড়তে থাকবে না। আমি কোন ম্যাক্সিমাম ভ্যালুটা নেব? যত যাচ্ছি তত তো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। এক্ষেত্রে সলিউশনটা আনবাউন্ডেড। বুঝতে পারছেন? হিয়ার all the points lies on equation 2 are equation 2, all the points lies on equation 2 satisfy both the equation 1 and 2। 1 নম্বর সরল রেখার উপরস্থ সকল বিন্দু 1 নম্বর এবং 2 নম্বরকে কি করে? স্যাটিসফাই করে। সিন্স যেহেতু Z is maximized, so the solution is unbounded। আমি কি বুঝতে পারছি? কারণ যেটা ম্যাক্সিমাইজ, আপনি এখানে যে রেজাল্টটা পাবেন এর সাথে এই বিন্দুতে আরেকটু রেজাল্ট বেশি পাচ্ছেন, মানে বড় পাচ্ছেন। যত ওই সরল রেখার ওদিকে যত যাচ্ছেন আপনি জেডের ভ্যালুটা তত বেশি পাচ্ছেন। আমি কোন জায়গায় গিয়ে জেডের ম্যাক্সিমাম ভ্যালুটা নেব? এই জন্য আমরা বলবো এখানে আনবাউন্ডেড আপনি সলিউশন পাবেন। সীমাহীন অর্থাৎ অসীমের জায়গায় গিয়ে আপনি অসীম একটা বড় একটা রেজাল্ট পাবেন। এখানে নির্দিষ্টতা নাই। এটা একটা গ্রামার। তুলে নেন। ঠিক আছে? এবার যদি মিনিমাইজ হয়, এবার যদি মিনিমাইজ হয় তাহলে আমরা যত 1 নম্বর সরল রেখার নিচে আসতেছি রেজাল্ট মিনিমাম পাচ্ছি। তাহলে আমরা সেক্ষেত্রে ভার্টেক্সে আমরা রেজাল্টটা পাব। সব ঠিক আছে, যেহেতু Z is mean, so solution exists। হ্যাঁ,
পাবো, এটাই তো ইউনিক সলিউশন। হুইচ লাই অন lies on the vertex 0, 10. তাহলে so at 0, 10 we have z mean equal to 20. সুতরাং x equal to 0, y equal to 10, যখন z এর মিনিমাম ভ্যালু কত? 20. Which is the required solution? তুলে নেন। এখানেও দুই একটা গ্রামার শিখালাম এই অঙ্কটা নিয়ে। আর একটা গ্রামার বাকি আছে। ধরেন এখানে কোনো অবজেক্টিভ ফাংশন নাই, এটা লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল ছিল, তো এটার ডাইরেকশন ওদিকে না ছিল? কথা বলেন না কেন? জাস্ট আগের অঙ্কগুলা ঠিক ছিল, এখানে অবজেক্টিভ ফাংশন নাই। অনেক সময় অবজেক্টিভ ফাংশন দেয়া নাও থাকে। আমার কথা বুঝে আসছে? এরকম একটা অঙ্ক আসছিল, এই কারণেই করাচ্ছি আবার। অবজেক্টিভ ফাংশন না থাকলে এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হবে। উম্মুল কাশফিয়া আমার জন্য প্রশ্নগুলো রেখে দিবা। উম্মুল কাশফিয়া আমার জন্য ওয়ারা আর কি ওয়ারা আমার জন্য প্রশ্নগুলো রেখে দিবা। অনেক সময় অবজেক্টিভ ফাংশন দেয় না আর কি। এটা আদর্শ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের 4টা অংশ থাকে। একটা অংশ না থাকলে আদর্শ হবে না, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই এলাকার সবগুলা পয়েন্টস 1 নম্বর এবং 2 নম্বরকে স্যাটিসফাই করে না? তাহলে এই এলাকাতেই তো আমাদের সলিউশন বিদ্যমান। এখানে কিন্তু অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ নাকি মিনিমাইজ সেটা বলে নাই। তার কোনো পয়েন্টে ম্যাক্সিমাইজ, কোন পয়েন্টে মিনিমাইজ সেটা আমার টেস্ট করার দরকার নাই। তার মানে এই এলাকার সকল বিন্দু আমার সলিউশন। সিন্স we have no objective function and the shaded region, the all points lie on the shaded region satisfy the given two conditions. এগুলো বানায় বানায় লিখবেন, যেটা বুঝছেন সেটাই মাথা থেকে ডালবেন। ইংলিশে না পারলে বাংলা লিখেন। So the all points of the feasible region which is shaded are the required solutions of the given linear programming problem LPP. তার মানে আমি এটা বললাম, যেহেতু অবজেক্টিভ ফাংশন নাই, ছায়াযুক্ত মানে শেডেড ছায়াযুক্ত রিজিয়নটার সকল বিন্দু 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ প্রদত্ত দুটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, অতএব
শেডেড ফেসিবল রিজিয়ন ওটার সকল বিন্দু প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন, এটাই বলছি। তার মানে আমার আজকে এই একটা অঙ্কের বিরুদ্ধে আমি একটু ছেড়ে ছুটে কি অবস্থা ভাই, ছেড়ে ছুটে সবগুলা গ্রামার আমি আজকে শিখাই দিলাম। অর্থাৎ গতকালকে দুইটা স্টাইলের অঙ্ক করলাম, আজকে বোধহয় 7-8টা স্টাইলের অঙ্ক, মোট 10টা স্টাইলের বা কনসেপ্ট আপনাদেরকে 10 ধরনের গ্রামার আপনাদেরকে শিখিয়ে এই চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করলাম। এই চ্যাপ্টারে যা অঙ্ক আছে সবগুলা আমার ওই গ্রামার ইউজ করে সবগুলা পারবেন। এখন বইতে কি বলছে না বলছে এটা আপনার টেনশন করার দরকার নেই, বইতে ভুল আছে অ্যাভেলেবেল ভুল পাবেন। কিন্তু আমি আমার যে গ্রামার, আমার যে একটা দক্ষতা, এগুলি আপনাদেরকে শিখালাম, আমার নিজস্ব কৌশল শিখালাম। এই কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করে আপনি যে কোনো অঙ্ক এখন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।